মানে তুমি বলতে চাইছো যে তুমি মধুরা দুজনে মানে কনসাল্ট করেই ব্যাপারটা? আসলে সৈকত আর অপর্ণা ওদের মুখ থেকে সত্যি কথা বলানোর এটাই শেষ অস্ত্র ছিল। অবশ্য আমি কিছুই করিনি, পুরো প্ল্যানটাই রজতবাবুর। না মানে আসলে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মধুরার সাথে কথা বলে আমি বুঝতে পারি যে ও অলরেডি পুরো ব্যাপারটা রিয়েলাইজ করেছে। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, লাস্ট আইটেমটা না খেয়ে চলে এলেন? ও আপনি? না, আমি তো সবই খেয়েছি, ইভেন আজকে একটা মিষ্টিও খেয়ে ফেলেছি। বসুধাদির ইমোশন জড়ানো ছিল তো, না করতে পারিনি। তাহলে এটা পান? পান আমি খাই না। ও কেন, ডাক্তার বলে খান না নাকি দাঁত নষ্ট হয়ে যাওয়ার ভয়ে খান না? দেখুন, একটা পান একদিন খেলে খুব একটা শরীর খারাপ হবে বলে মনে হয় না। আপনি যখন এত কষ্ট করে এনেছেন তখন খেয়ে নিচ্ছি। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখুন, আপনি সৈকতের লাইফ পার্টনার হতে যাচ্ছেন, আপনাকে তো একটু খাতির করতেই হবে, নাহলে ও আবার পরে কথা শোনাবে। আপনি সৈকতের অনেক দিনের বন্ধু, তাই না? সেই হাফ প্যান্ট পরা বয়স থেকে। ওর বাড়ির লোকজন আমাকে বাড়ির ছেলের মতোই ভালোবাসে। সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। আপনি যখন এখানে এলেন সবাই খুব খুশি হয়েছে। সবাই খুশি হয়েছে ঠিকই, তবে বোধহয় একজন খুব একটা খুশি হয়নি। জানি, সেটা আমি খেয়াল করেছি। আপনি যখন ক্যাচটা ধরলেন তখন সৈকতের মুখটা আমি খেয়াল করেছি। ও খুব অবাকের থেকেও বেশি ও বিরক্ত ছিল। আপনি খেয়াল মানে? রজতবাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আসলে আপনি সৈকতের ছোটবেলার বন্ধু, আমার মনে হয় এই কথাগুলো আপনাকে বলাই ঠিক হবে। হ্যাঁ, বলুন কি বলবেন। সৈকতের সঙ্গে কি অপর্ণার কোনো রিলেশন গ্রো করেছিল? না মানে না, আমি যদি ভুল বলে থাকি তাহলে আমায় প্লিজ ক্ষমা করবেন। না না, আপনি একদম ঠিক বলছেন। আসলে ওদের পরস্পরের প্রতি ভালোবাসাটা আজও কমেনি, এটা আমি ফিল করি। আসলে সৈকতকে প্রথম দিন থেকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও কাউকে ভালোবাসে, কিন্তু সেটা যে কে আমি কিছুতেই আইডেন্টিফাই করতে পারছিলাম না। আজ অপর্ণাকে দেখে, ওর সাথে কথা বলে আমি বুঝতে পারলাম, জানেন, অপর্ণাই সেই মেয়ে। গড, আপনি যে পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন আমি তো ভাবতেই পারছি না। আসুন না, আমরা দুজনে আর একটু দায়িত্ব নিয়ে। হ্যাঁ, সত্যি ভালোবাসার সামনে আমিও দেয়াল হয়ে দাঁড়াতে চাই না। আপনি বলুন আমায় কি করতে হবে? আচ্ছা রজত, আরে তোমার তো নিজের প্রফেশন ছেড়ে ডিপ্লোম্যাট হওয়া উচিত ছিল। মানে তুমি এত সব প্ল্যান করলে আমরা কিছু জানতে পারলাম না। আশ্চর্য। জানলে আর যাই হোক, মন প্রাণ দিয়ে ট্রুথ আর ডেয়ারের মতো একটা খেলা খেলতাম না। এমন খেলা খেললে যে সবার জীবন একেবারে ওলট পালট হয়ে গেল। আমাকে ক্ষমা করবে, আসলে
সৈকত আর অপর্ণা আমার খুব প্রিয় বন্ধু। ওদের মিলিয়ে দেওয়ার মতো এর থেকে কোনো ভালো উপায় আমার হাতে ছিল না। আর ঢং করো না তো বাপু, তুমি মধুরার যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছো। তুমি শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন বলো তো? আর রজতবাবুর তো কোনো দোষ নেই। পুরো ব্যাপারটা ওনার কাছ থেকে শুনে আমি ওনাকে সম্মতি দিয়েছি, আমি ওনাকে হেল্প করেছি। হ্যাঁ মানে আমিও তো তাই জানতাম যে রজত হচ্ছে মানে হবু জামাই, মানে অপর্ণার সঙ্গে ওর বিয়েটা হবে কি, তাই তো রজত? হ্যাঁ, কিন্তু ওর অবস্থাটা একবার সবাই ভাবো তো। এখানে নয় মধুরা আছে, ওর গার্জিয়ানরা আছে, মানে রমাদি আছেন, আনন্দবাবু আছেন, ওরা একটা মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময় পাবে। হ্যাঁ, কিন্তু ওর ক্ষেত্রে কি হবে সত্যি? তা তো বটে। একবার ভাবো, না না, রজতের ব্যাপারটা আমি ভাবতে বলছি। ভাবো, যখন অপর্ণার বাড়িতে জানবে যে অপর্ণাকে রজত বিয়েটা করবে না, আকাশ থেকে পড়বে না কি রণবীর? হয়তো ভাববে যে এতদিন একসঙ্গে মেলামেশা করার পরে এখন অপর্ণাকে রজত বিয়ে করতে অস্বীকার করছে, তাই না? সেরকম ভাবার যথেষ্ট কারণ রয়েছে। ঠিক না না, সেরকম হলে আমরা সবাই অপনার বাড়িতে যাব, ওর বাড়ির লোকদের বোঝাবো। হ্যাঁ, আমি নিজে গিয়ে কথা বলবো। আমি বলবো আজকের যুগে রজতের মতো ছেলে পাওয়া দেয়, ও তো কোনো অন্যায় করেনি। দুজন মানুষ দুজনকে ভালোবাসে, ও শুধু তাদের এক করতে চেয়েছে, এ তো অন্যায় করা নয়। কিন্তু ওরা আমাদের কথা শুনবেই বা কেন? আমরা কে? কি বলছো কি দিদি? ঠিকই বলছি জয়ী, তুই একবার ভেবে দেখ। ওরা ভাববে যে আমরা সৈকতের সঙ্গে অপর্ণার বিয়ে দিতে চাইছি, সে কারণে এসব কথা বলছি। মা, অভয়দান তো একটা কথা বলি। বলো নি তাই? বাড়ি থেকে আসার সময় আমি এই কানে এই যন্ত্রটা লাগিয়ে এসেছিলাম। এতে যে কি উপকার হয়েছে আমি না একেবারে সব ঠিকঠাক শুনতে পাচ্ছি। ও নিতাইদা, তুমি কি মানে এই কথাটাই বলতে চাইছিলে নাকি? না তবে না যাবো, আমি এই কথাটা বলতে চাইনি। আমি বলছিলাম যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। যে বলো না, তোমাকে আটকাচ্ছেটা কি? ওফ, বড়বাবু আমাদের বাড়ির কর্তা। অপর্ণা দিদিমণিকে বড়বাবু এনেছিল পিউ দিদিমণিকে পড়াবার জন্যে। হ্যাঁ, সেটা সবাই জানে। হ্যাঁ, বড়বাবু যদি মন থেকে সবাইকে ঠিক মতন বুঝিয়ে বলেন তাহলে আমার মনে হয় বড়বাবুর কথা কেউ ওই বাড়িতে ফেলতে পারবে না। এটা নিতাইদা কিন্তু মন্দ বলেনি। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট স্যার তো অপর্ণার দাদা মানে সন্দীপকে ভালোভাবেই চেনেন। মানে ও তো আমাদের নার্সিংহোমে চাকরি করে। আপনি যদি একটু বলেন তাহলে তো। কি গো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলবে না? কিরে দিবাকর, ঘুম মেরে গেলি যে? অপর্ণার জন্য ওর বাড়িতে কথা বলবি না? এমনি আমার জন্য আপনাদের সবাইকে অনেক অসুবিধায় পড়তে হলো, আর নতুন করে আমার জন্য কাউকে অসুবিধায় পড়তে হবে না। আজকে এখানে যে ঘটনাটা ঘটলো আমি তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়াও অপর্ণা, অপর্ণা, আমরা না জেনেই তোমার উপর অনেক অন্যায় অবিচার করেছি। যদি পারো আমাদের ক্ষমা করে দিও। তোমার মতো একটা মেয়েকে পুত্রবধূ হিসেবে পাওয়াটা হতো অনেক ভাগ্যের, মা। ভাই বউ হবে? হবে তো। কি মজা, কি মজা। থাক থাক মা, কদিন পরে এলি বলতো, আর একটু থেকে গেলে পারতিস।
না মা, কলকাতার রাস্তায় যা জ্যাম হয় না, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে গো। তাহলে তো যাবার দরকারটা কি? আজকে রাত্রে এখানে থেকে যা। হ্যাঁ সেই ভালো। ও দোয়েল, আজকের দিনটা বরং থেকে যা, কালকে ওরা যখন অফিস টফিস বেরোবে ওই সময় তুইও দুটি খেয়ে একেবারে বেরিয়ে যাবি। খেপেছো কাকিমা? আমি ওই বাড়িতে না গেলে একেবারে হইচই কাণ্ডে পড়ে যাবে। সত্যি রে দোয়েল, এতদিন পরে এলি তুই, আর একটা রাত তো থাকবি না? এমনিতে তো আসিস না এদিকে। হ্যাঁ, তাছাড়া বর্দি তো এখনো আসেনি। বর্দির সঙ্গে দেখা না করেই চলে যাবি? বলতো কি করব বল, আমি তো এসেছিলাম দিদির সঙ্গে দেখা করতে, কিন্তু কি করব, দিদি তো এখনো ফিরলোই না। ভাবলাম সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে থাক, পরে কোনো একদিন আবার দেখা করে নেব। সত্যি মেয়েটা ফিরতে তো দেরি করছে কেন বলো দেখিনি? হ্যাঁ না না, দেখো ও একদিন বাদে বাপের বাড়ি এলো, ওর সঙ্গে একটু দিদি দেখা হবে না? কি করবি, কি স্কুল নাকি যে ছুটি হবে হুট করে দৌড়ে দৌড়ে চলে আসবে? আশ্চর্য। দেখো গেছে হবু বরের সঙ্গে তার বাড়িতে, তো সেখানে দায়িত্ব কর্তব্য আছে না? এই তুমি ছাড়ো দেখিনি, এখন বিয়েটাই হলো না, দায়িত্ব কর্তব্য যত সব। হলো তো হলো। আশ্চর্য, বয়স যত বাড়ছে তত বুদ্ধি লোপ পাচ্ছে। না না ঠাকুরপো, ছোট কিন্তু ভুল বলেনি। হ্যাঁ তুমি বলো, তাহলে যদি উনি একটু বোঝেন। না আসলে দেখো, ওখানে হয়তো রজতের অনেক আত্মীয় স্বজনরা থাকে, প্রত্যেকের সঙ্গে আলাপ করানো, তারপরে তারা হয়তো একটু গল্প গুজব করবে, হয়তো একটু খেতে টেতেও দেবে, এইসব করতে গিয়ে আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে। এটা অবশ্য হতে পারে, আর এই দিকটা আমি ভেবে দেখিনি। আর তাছাড়া মা, আজকালকার রাস্তাঘাট তো জানো তুমি, সারাক্ষণ শুধু জ্যাম। এই তো দোয়েলই বলছিল একটু আগে। হ্যাঁ, কলকাতার রাস্তার অবস্থা তো খুব খারাপ, কিন্তু দিদি তো দূরে গেছে, হাইওয়েতে কি জ্যাম হবে না দাদা? কি বলছিস তুই? আজকাল আবার হাইওয়ে লোয়ে সর্বত্র জ্যাম। ওই ট্রাকগুলো আটকে যায়, হয় অ্যাক্সিডেন্ট নয় কিছু একটা বলবজ্জা খারাপ হয়েছে, আর নয় ধর্মঘট, লম্বা লাইন পড়ে যায় গাড়ির। সে কি রে? আর না তো বলছি কি, রথিনকে মনে আছে আমার বন্ধু? আরে রথিনদা বলিস? ও হ্যাঁ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কদিন আগে ব্যান্ডেলে গিয়েছিল বাইক নিয়ে অফিসের কাজে, ফেরবার সময় দিল্লি রোডে জ্যামে আটকালো। কখন ফিরলো জানিস? কখন? রাত 2টোয়। বলিস কি রে? হ্যাঁ। ঠাকুর ভালো ভালো আমার অপুকে ফিরিয়ে দিও। আচ্ছা, বর্দি হয়তো রজতদার বাড়িতে থেকে গেছে। হ্যাঁ, সবাই জোরজার করেছে তাই। না রে সুজন, আমার তা মনে হয় না। দেখ, তাই যদি হতো না, অপু নিশ্চয়ই একটা ফোন করতো। এই তোরা থাম দেখি রে। আশ্চর্য, থেকে যাবে কি আবার? কথা শোনো, আশ্চর্য, বিয়ের একেবারে এরকম হয় নাকি? মা তুমি না থেকে থেকে, আচ্ছা ওর তো রজতের সঙ্গে বিয়ে হবে নাকি? ওদের বাড়িতে যদি একদিন থাকলো, অসুবিধাটা কি? হ্যাঁ না সন্দীপ, তা হয় না। আমাদের পরিবারে কতগুলো সংস্কার আছে, রীতিনীতি আছে, সেগুলো তো মেনে চলতে হবে। আর তাছাড়া না চালে বিশ্বাস নেই বাবা, মেয়েটা যা কপাল। আগে বিয়েটা হোক ঠিকঠাক, তার আগে তো ইয়ে করার কোনো দরকার নেই তো। হ্যাঁ, সেবার মনে নেই সেই বন্ধুর সঙ্গে কোথায় গিয়েছিল, সারা রাত ফিরলো না। হ্যাঁ, চিন্তায় চিন্তায় আমাদের একেবারে মাথা খারাপ হয়ে যাবার জন্য। তবে বৌদি, সেটা একরকম ব্যাপার ছিল আর এটা একদমই অন্য ব্যাপার। ঠিকই। না ঠাকুরপো, আমি চাই না আমার মেয়েরা বাড়ির বাইরে রাত কাটাক। তোমরা তো চিন্তা করছো কেন? দিদি ঠিক সময় চলে আসবে দেখো। আসলে আমার কপালটাই খারাপ, দিদির সঙ্গে দেখাও হলো না, কথাও বলতে পারলাম না। মেসি, তুই আর একটু অপেক্ষা কর, আমি একটা কাজ করি, আমি গলির মোড়টায় দেখি যদি রজতদার গাড়ি আসে। এই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? তুই গেলেই কি উনি রজতটা তাড়াতাড়ি ফিরে আসবে? যত সব ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, আমি না এখন আসি গো, পরে ফোনে দিদির সঙ্গে কথা বলে নেবো, কেমন? কি করেন আছে? বোধহয় অপু এসছে। রজত যদি আসে তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, তোকে দরজা খুলতে হবে না, আমি গিয়ে খুলি, দিদি আমাকে দেখে একেবারে অবাক হয়ে যাবে। দারুণ হবে। দেখ, তুমি তোমাকে নিতে সুজন, ওই ধর দিয়ে এসো।
এক্ষুনি তো খবরের কাগজ বলে মাথা খাবে তোমার বাবা। বর্দি, এই কালকে রজতদার সঙ্গে সারাদিনটা কেমন কাটালি বললি না তো? দাদা চা। হ্যাঁ দে দে দে। আচ্ছা ও কি করে বলবি বল দেখি? তুইও তেমনি, কালকে অত রাত করে ফিরলে সময় পেলো কোথায়? কই রে অপু, রজতের দেশের বাড়ি কেমন দেখলি? অপু শোন না, বলছি বাড়ির লোকজন সব কেমন রে? ওই যে দিদি শাশুড়ি তো, হ্যাঁ ওনার সঙ্গে দেখা হয়েছিল? হেই প্রণাম টনাম ঠিক করে করেছিলি তো? আরে গায়ে আঁচল দিয়েছিলি আমি যেরকম বলে দিয়েছিলাম? এই কি বাপরে বাপরে বাপ! কি আরে তোমরাই যদি বলে যাও ও কখন বলবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছিস দাদা। এই বর্দি, বল না ওদের বাড়িতে কি খাওয়ালো রে? এই অপু, চুপ করে আছিস কেন? বল, আমি তো শুনি। বল না এই অপু, বল না। এই অপু কি বলবো বলো তো, বলার মতো তো কিছু নেই। ও মা, এই দেখো, তুই দেখো না আসল কথাটাই আমাদের বললি না। অপু ও বাড়ির সকলের তোকে পছন্দ হয়েছে তো মা? সত্যি কি যে বোকার মতন কথা বলো না। অপুকে পছন্দ হবে না? অপুকে পছন্দ হবে না? আরে অপুর মতন মেয়ে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। যে মানে ওর যার বাড়িতে বিয়ে হবে না সেই বাড়ি এবারে আলোয় আলো হয়ে যাবে। হ্যাঁ, আর তখন আমাদের বাড়িটা অন্ধকার হয়ে যাবে। যা বলেছিস। আমার কি মনে হয় জানিস, এই রজতীর মার সঙ্গে একটু কথা বলা দরকার। আমি যত তাড়াতাড়ি হোক বিয়ের দিনটা ঠিক করতে। হ্যাঁ তুই জানা তাহলে একবার। শোনো আমি তাহলে কাজ করি আজকে অফিস ফেরার পথে আমি রজতের বুক স্টোরে চলে যাই। হ্যাঁ, যা। ওর সাথে কথাবার্তা বলে একটা দিন ঠিক। হ্যাঁ তুই ভালো না, তার আর কোনো দরকার নেই। আমার সঙ্গে রজতের বিয়েটা আর হচ্ছে না। কি বলছিস অপু? এই মেয়েটাই বা কেমন বলতো? কার কথা বলছো পিসিমণি? অপর্ণার। অপর্ণা কিন্তু খুব ভালো মেয়ে পিসিমণি, আমার তোকে খুব ভালো লেগেছে। ভালো না ছাই? যদি ভালো হতো তাহলে একটা ছেলের হাত ধরে এসে আরেকটা ছেলেকে বিয়ে করতে রাজি হতো? আহ দিদি, তুমি এত আপসেট হচ্ছ কেন? আপসেট হচ্ছ কেন মানে? ওর জন্য মধুরার বিয়েটা ভেঙে গেল আর তুই আমাকে আপসেট হতে বারণ করছিস? শোনো দিদি, শোনো, দেখো সৈকত আর অপর্ণা দুজনকে খুব ভালোবাসে। এটা বরং ভালোই হলো। ভালোই হলো? আর মধুরা কি দোষ করলো? ওই মেয়েটার চেয়ে মধুরা কোন অংশে কম বল? আমি আর সৈকত তো ভালো বন্ধু হতে চেয়েছিলাম পিসিমণি, সেটাই তো হলো। মাঝখান থেকে সৈকত ওর মনের মানুষ, ওর ভালোবাসাকে ফিরে পেল, সেটা ভালো হলো না? যত নষ্টের গোড়া ওই পিকনিক। কেন যে আমরা পিকনিকে যেতে গেলাম, আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। তুমি এই কথা কেন বলছো? মান সম্মান যার প্রশ্ন উঠছে কোত্থেকে? সেটা যদি তুই বুঝতি তাহলে তো হয়েই যেত। সংসারের কোনো কিছু তো তোকে সামলাতে হয় না, সব তো আমি সামলাই, তুই বুঝবি কি করে? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। মধুরার মা চলে যাওয়ার পর তুমি না থাকলে আমাদের যে কি হতো। তাই তো বলছি, আশীর্বাদ হয়ে যাওয়ার পর একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে কত প্রশ্নের মুখোমুখি হতে হয় সে ধারণা তোর আছে? সৈকতকে জোর করে বিয়ে করে কি লাভ হতো পিসিমণি? আমরা হয়তো স্বামী স্ত্রীর মতো থাকতে পারতাম, কিন্তু সেই সম্পর্কে একটুও ভালোবাসার ছোঁয়া থাকতো কি? সারা জীবন সৈকত মনে মনে অপর্ণার জন্য কষ্ট পেত, আর সেই কষ্টে আমি দুঃখ পেতাম। মধুরা, তুই এত বড় হয়ে গেলি কবে মা? আমি তো জানতেও পারিনি। আচ্ছা বাবা, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় বলো বাবা? তার চেয়ে সৈকতের মতো একটা ভালো বন্ধুকে আমি আবার ফিরে পেলাম, সেটা ভালো হলো না?
তোর জন্য আমার গর্ব হচ্ছে মা, ভীষণ ভীষণ গর্ব হচ্ছে। আজ তোর মা বেঁচে থাকলে কত খুশি হতো। শুনছো, দেখতে পাচ্ছ, তোমার মধুরাকে আশীর্বাদ করো। ওর হৃদয়টা যেন চিরজীবন এইরকম বড় থাকে।